Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো তোমাদের এনটিপিসি এক্সাম কিন্তু একদম চলে এসছে। তো আজকের ক্লাসে আমরা জিকে এবং জিএস এর প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। এর আগেও আমরা 20টি ক্লাস করেছি। তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই পরীক্ষার আগে দেখে নেবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। টপ 30 জিকে অ্যান্ড জিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, তো চলো দেখে নিই আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ গোদাবরী রিভার কনভেয়িং দ্য কম্বাইন্ড ওয়াটার্স অফ দ্য পেনগঙ্গা, ওয়ার্ধা অ্যান্ড দ্য ওয়েনগঙ্গা রিভার? তো গোদাবরী নদীর বৃহত্তম উপনদী কোনটি এবং সেই নদীটি পেনগঙ্গা, ওয়ার্ধা এবং ওয়েনগঙ্গা এই তিনটি নদীর মিলিত জল কিন্তু প্রবাহিত করছে? তো অপশন এতে রয়েছে মঞ্জরি, অপশন বিতে আমরা পাবো কাভানি, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রাণহিতা। তো গোদাবরী নদীর সবথেকে বড় উপনদী আমরা কিন্তু পেলাম প্রাণহিতা, যেখানে এসে তিনটি নদী মিলিত হয়েছে, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা এবং ওয়ার্ধা। তো ছবিটা দেখলে আরও ভালো করে ক্লিয়ার হবে তোমাদের। এই আমাদের রয়েছে গোদাবরী রিভার বেসিন এবং গোদাবরী আমাদের দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী। তার যদি আমরা উপনদীগুলো দেখি, তো প্রথমে আমরা একটা পেলাম ওয়েনগঙ্গা, এর সাথে এসে মিলিত হয়েছে কিন্তু ওয়ার্ধা এবং এখান থেকে শুরু হয়েছে পেনগঙ্গা নদী। তো প্রথমে আমরা পেলাম ওয়েনগঙ্গা এবং ওয়ার্ধা মিলিত প্রবাহ প্রাণহিতা, তার সাথে এসে মিলিত হয়েছে কিন্তু আমাদের পেনগঙ্গা। ঠিক আছে, তো এই তিনটি নদীর মিলিত জলপ্রবাহটা আমরা প্রাণহিতা নদী পেলাম, যেটা গোদাবরীর সাথে এসে কিন্তু মিলিত হয়েছে এবং গোদাবরীর উপনদী হিসেবে রয়েছে। ঠিক আছে, আমাদের দেখে নিলাম প্রাণহিতা নদীর একটা ম্যাপ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আমাদের কোশ্চেন 2। কোশ্চেন 2 রয়েছে, দ্য হাইয়েস্ট ডিনমিনেশন নোট এভার প্রিন্টেড বাই আরবিআই ইজ? তো আরবিআই কর্তৃক মুদ্রিত সর্বোচ্চ মূল্যমানের নোট কোনটি? তো সবথেকে বেশি মানের যে নোট সেটা কিন্তু আরবিআই প্রিন্ট করেছিল। সঠিক উত্তর আমরা করব 10,000 টাকার নোট কিন্তু আরবিআই প্রিন্ট করেছিল প্রথমবারের জন্য 1938 সালে, আমাদের স্বাধীনতার আগে। আমরা জানি আরবিআই কিন্তু এস্টাবলিশমেন্ট হয়ে গেছিল 1935 সালে। তো 1938 সালে প্রথমবার কিন্তু এই নোট প্রিন্ট করা হয়, কিন্তু সেটা 1946 আমাদের স্বাধীনতার 1 বছর আগে কিন্তু সেটাকে আবার বাতিল করে দেওয়া হয় এবং 1946-এর পরে সেটাকে আবার 1954-এ 1954 সালে আবার কিন্তু 10,000-এর নোট একটা প্রিন্ট করা হয় এবং সেই নোট আবার কিন্তু বাতিল করা হয় 1978-এ মোরারজি দেশাইয়ের সময়কালে। ঠিক আছে, তো এই হলো আমাদের ডিটেল ইনফরমেশন। তো সঠিক উত্তর আমরা অবশ্যই করব 10,000 টাকার নোট আমাদের কিন্তু হাইয়েস্ট এভার প্রিন্টেড নোট বাই আরবিআই। ঠিক আছে, কোশ্চেন 2 আমাদের ডান। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 3। কোশ্চেন 3 বলেছে, টু ভোট ইন পাবলিক ইলেকশন ইজ এ? তো আমাদের প্রত্যেকের 18 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু ভোটের অধিকার রয়েছে, আমরা যারা ভারতবর্ষের সিটিজেন তাদের। তো সেই যে আমাদের ভোটের অধিকার, এটা আমাদের কোন রাইটের মধ্যে পড়বে? ফান্ডামেন্টাল রাইট, লিগাল রাইট নাকি কনস্টিটিউশনাল রাইট? এবং অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। তো ভোটিং যে রাইট সেটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়বে না। তোমরা জানো ফান্ডামেন্টাল রাইট আমাদের সংবিধানের 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট নয়। লিগাল রাইটের মধ্যেও আমরা এটাকে ফেলবো না, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট আমরা পাবো। ভারতের সংবিধানের যেহেতু এটা উল্লেখ রয়েছে ভোটের কথা, তাই জন্য এটা আমাদের কিন্তু সাংবিধানিক অধিকার হবে, কনস্টিটিউশনাল রাইট কিন্তু আমরা এটাকে করব। ওকে, তো কোশ্চেন নাম্বার 3-এর উত্তর আমাদের অপশন সি হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 4। দ্য কারেন্ট সিইও অফ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI ইজ? তো আমাদের কি বলা হয়েছে কি ফুড স্ট্যান্ডার্ডস যে অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে তার নতুন সিইও হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছেন? তো এটা কিন্তু আমাদের 2020 সালের প্রশ্ন এবং 2020 সালে কিন্তু এই প্রশ্নটা কিন্তু সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল। তো এটাকে আমরা আপডেট করে পড়ব। বর্তমানে FSSAI এর কিন্তু কারেন্ট সিইও কিন্তু রয়েছেন GVK রাও।
তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4-এর। নেক্সট আমরা দেখে নেব, আমাদের হয়ে গেল GVK রাও। তো কোশ্চেন 5 বলেছে লুসুং ফেস্টিভ্যাল অ্যানুয়ালি হেল্ড ইন হুইচ স্টেট। লুসুং ফেস্টিভ্যালটা আমরা বার্ষিকভাবে প্রতি বছর কোন স্টেটে সেলিব্রেট হতে দেখি। লুসুং ফেস্টিভ্যাল সেলিব্রেট করে সিকিমের যে ভুটিয়া এবং লেপচা জনজাতি রয়েছে তারা কিন্তু মেইনলি এই লুসুং ফেস্টিভ্যাল, যেটা একটা হারভেস্ট ফেস্টিভ্যালের মধ্যে পড়বে, সেই ফেস্টিভ্যাল কিন্তু সেলিব্রেট করে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 5। হরিয়ানা রাজ্যে আমরা বৈশাখী ফেস্টিভ্যালটা সেলিব্রেট হতে দেখি পাঞ্জাব হরিয়ানা এই রিজিয়নে। হিমাচল প্রদেশে কিন্তু কুল্লু দশেরা এই ফেস্টিভ্যালটা খুবই আর কি জনপ্রিয় সেখানকার, এবং সেটা খুবই বিখ্যাত। এবং অপশন সিতে আমরা দেখলাম সিকিমে অবশ্যই লুসুং ফেস্টিভ্যাল রয়েছে। আর ত্রিপুরাতে কিন্তু আমরা করাচি পূজা এই ফেস্টিভ্যালটা কিন্তু পাবো, এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষার জন্য ফেস্টিভ্যাল আমরা পেলাম। তো এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু সিকিম হলো অপশন সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 6। অন্বেষা স্কিম হুইচ এইমস অ্যাট প্রোভাইডিং কোয়ালিটি এডুকেশন টু SC and ST স্টুডেন্ট ওয়াজ লঞ্চড বাই। তো অন্বেষা স্কিম এটা কোন গভর্নমেন্ট, কোন সরকার লঞ্চ করেছে SC এবং ST যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য। তো সঠিক উত্তর আমরা করব অপশন সি, ওডিশা গভর্নমেন্ট থেকে কিন্তু এই অন্বেষা স্কিম মানে সেটাকে কিন্তু লঞ্চ করা হয়েছে। তো সঠিক উত্তর আমরা অপশন সি করলাম। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 7। আন্দামান অ্যান্ড নিকোবর আর সেপারেটেড বাই 150 কিমি ওয়াইড হুইচ চ্যানেল। তো কোন চ্যানেলের দ্বারা আন্দামান এবং নিকোবর এই দুটো দ্বীপকে আলাদা আলাদা এরা হয়েছে। ঠিক আছে, তো সঠিক উত্তর আমাদের কিন্তু হয়ে যাবে অপশন সি, 10 ডিগ্রি চ্যানেলের দ্বারা আন্দামান এবং নিকোবর দ্বীপ দুটি আলাদা হয়েছে। এবং 8 ডিগ্রি চ্যানেল দিয়ে তোমরা প্রত্যেকেই জানো মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ কিন্তু আলাদা হয়েছে, এবং দুটো নিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে, দুটোই মনে রাখবে। 8 ডিগ্রি চ্যানেল আমাদের ভারত এবং মালদ্বীপসের মধ্যে রয়েছে, আর আন্দামান এবং নিকোবরের মাঝে কিন্তু রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 7 আমাদের হয়ে গেল অপশন সি। তো ছবিটা যদি আমরা একটু দেখে নিই, এই আমাদের রয়েছে আন্দামানের পোর্শন। ঠিক আছে, নর্থ আন্দামান, মিডিল, সাউথ এবং সবার শেষে রয়েছে লিটিল আন্দামান, এবং এই নিচে কিন্তু আমাদের নিকোবরের পোর্শনটা রয়েছে। ঠিক আছে, কার নিকোবর, তারপর আমাদের রয়েছে কিন্তু গ্রেট নিকোবর, আর তার মাঝে কিন্তু রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভালো করে মনে রাখবে। কোশ্চেন নাম্বার 8, হুইচ গ্যাস ইজ অলসো নোন অ্যাজ স্ট্র্যাঞ্জার গ্যাস। তো নিচের কোন গ্যাসটি স্ট্র্যাঞ্জার গ্যাস নামে পরিচিত। সঠিক উত্তর আমরা করব জেনন, অপশন নাম্বার সি। তো জেনন এটি একটি নোবেল গ্যাস। তো নোবেল গ্যাসরা আমরা কি জানি যে তারা কিন্তু অন্য কোনো গ্যাসের সাথে কিন্তু বা এলিমেন্টের সাথে কিন্তু রিয়াকশন করে না, কিন্তু জেনন সেটা নোবেল গ্যাস হওয়া সত্ত্বেও অক্সিজেন এবং ফ্লোরিনের সাথে কিন্তু কম্পাউন্ড তৈরি করে, তাই জন্য এটাকে আমরা স্ট্র্যাঞ্জার গ্যাস নামে জানি। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল জেনন। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে জেননের অ্যাটমিক নাম্বার কত, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, কোশ্চেন নাম্বার 8 আমাদের ডান। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে অ্যাজ এনভিসেক্ট ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই। তো আমাদের সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি থাকবেন তাকে ইলেক্ট করবে কে। ইলেক্টেড মেম্বার্স অফ লোকসভা, লোকসভার ইলেক্টেড মেম্বার অবশ্যই করবে। ইলেক্টেড মেম্বার্স অফ রাজ্যসভা, তো রাজ্যসভার ইলেক্টেড মেম্বাররাও কিন্তু সেই ইলেকটোরাল কলেজের মধ্যে থাকবে। ইলেক্টেড মেম্বার্স অফ বিধানসভা, তো বিধানসভা বা বিধান পরিষদের এক্ষেত্রে কোনো রকম কোনো গুরুত্ব কিন্তু নেই, তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না ভাইস প্রেসিডেন্টের ইলেকশানে। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট। তো পার্লামেন্টের মধ্যে আমাদের লোকসভা এবং রাজ্যসভা দুটোই থাকবে, তো তার শুধুমাত্র ইলেক্টেড মেম্বাররা কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করবে, কোনো নমিনেটেড মেম্বার কিন্তু এক্ষেত্রে থাকবে না, এবং বিধানসভা এবং বিধান পরিষদের কোনো মেম্বারও থাকবে না। ঠিক আছে, অপশন নাম্বার ডি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো। ভাইস প্রেসিডেন্টের ইলেকশন এবং প্রেসিডেন্টের ইমপিচমেন্ট দুটোর ক্ষেত্রেই কিন্তু ইলেকটোরাল কলেজ এটাই কিন্তু ফলো করবে, শুধুমাত্র ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট থাকবে। ঠিক আছে,
তো কোশ্চেন নাম্বার 9 আমাদের ডান। নেক্সট আমরা দেখে নেব পরের প্রশ্ন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 10। জওহর রোজগার যোজনা ওয়াজ স্টার্টেড উইথ এফেক্ট ফ্রম। তো জওহর রোজগার যোজনা এটা শুরু হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি, 1989। 1989 সালে 1 এপ্রিল কিন্তু এই যোজনাকে কিন্তু শুরু করা হয়। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 11। দ্য ফার্স্ট ম্যামাল স্পিসিস টু বি ওয়াইপড আউট বাই হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জ ইজ। তো মানুষের সৃষ্টি করা জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্ত হওয়া প্রথম ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী কোনটি? সঠিক উত্তর আমরা করব ব্র্যাম্বেল কে মেলোমিস। ঠিক আছে, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো। তো অস্ট্রেলিয়ার যে গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে সেখানে আমাদের রয়েছে ব্র্যাম্বেল কে, এবং সেই ব্র্যাম্বেল কেতে মেলোমিস নামে বা মেলোমিস আর কি নামের কিন্তু একটা ইঁদুরের প্রজাতি পাওয়া যেত, এবং সেই ইঁদুরের যে টাইপ যেটা মেলোমিস নাম, সেই ইঁদুরটি কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, IUCN তাকে কিন্তু বিলুপ্ত ঘোষণা করেছে 2015 সালে। তো যেটার কারণ আমরা বলবো কিন্তু মানুষের সৃষ্টি করা যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তার জন্য এটার কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন নাম্বার সি, ব্র্যাম্বেল কে মেলোমিস। কোশ্চেন নাম্বার 11 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 12। দ্য মেরিন গন্ডোয়ানা ফসিল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। তো নিচের কোন রাজ্যে আমাদের মেরিন গন্ডোয়ানা ফসিল পার্ক এটা অবস্থিত? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি, ছত্তিশগড়ে কিন্তু রয়েছে এই যে মেরিন গন্ডোয়ানা ফসিল পার্ক, এবং এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে ফসিল বা জীবাশ্মর কিন্তু একটা পার্ক পাবো, যেটা এশিয়ার মধ্যে সবথেকে বড় লার্জেস্ট মেরিন ফসিল সাইট বা পার্ক কিন্তু ইন এশিয়া রয়েছে আমাদের মেরিন গন্ডোয়ানা ফসিল পার্ক। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। তো ছবিগুলো যদি আমরা একটু দেখে নিই, তো এই ধরনের কিন্তু এখানে তুমি ফসিল বা জীবাশ্ম পাবে। ঠিক আছে, তো এটার কিন্তু একটা সাইট আমরা পেলাম ছত্তিশগড়ে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 13। সিসমোলজিস্ট প্রেডিক্ট হোয়ার মেজর আর্থকোয়েকস আর লাইকলি টু অকার বেসড অন। তো ভূমিকম্পবিদ বা সিসমোলজিস্ট যারা আছেন তারা কিন্তু প্রেডিক্ট করছেন কোথায় সবথেকে বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অপশনগুলো দেখো, দ্য মুভমেন্ট অফ দ্য প্লেটস ইন দ্য আর্থ। তো পৃথিবীর মধ্যে প্লেটগুলো যে আছে আমাদের পৃথিবীর নিচে বিভিন্ন যে প্লেট রয়েছে তাদের মুভমেন্টের কারণে আর্থকোয়েক হয়, এটা অবশ্যই একটি কারণ। অপশন বিতে রয়েছে দ্য লোকেশন অফ দ্য ফল্ট জোন। তো ফল্ট মানে কি? চ্যুতি। তো যেখানে চ্যুতি থাকবে তো সেই লোকেশনগুলোতে কিন্তু আর্থকোয়েক বা ভূমিকম্প হওয়ার যে সম্ভাবনা সেটা বেশি থাকে। এবং অপশন সিতে রয়েছে দ্য হিস্ট্রি অফ আর্থকোয়েকস ইন দ্য রিজিয়ন। এবং কোনো একটা রিজিয়নে কোনো একটা এলাকায় যদি সেখানে আগেও মানে ইতিহাসেও যদি বা আগে অনেক বছর আগে বা কিছুদিন আগে যদি সেখানে ভূমিকম্প হওয়ার যদি ইতিহাস থাকে, হিস্ট্রি থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু সেখানে আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা থাকে। তো অল অফ দ্য অ্যাবাভ আমাদের সঠিক উত্তর হবে। প্রত্যেকটাই কিন্তু কারণ হতে পারে বা প্রত্যেকটাই কিন্তু একটা সিচুয়েশন হতে পারে যেখানে আর্থকোয়েক কিন্তু হতে পারে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন 14। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট GST। তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আমাদের ভারতবর্ষের একটি ইনডিরেক্ট ট্যাক্স রয়েছে যেটা 2017 সালে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো সেই GST সম্পর্কে নিচের কোন ইনফরমেশনটি এখানে হবে নট ট্রু। তো একটু মডিফিকেশন হবে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু আমরা করব। তো নিচের কোনটি সঠিক নয়? অপশন এতে দেওয়া রয়েছে ইট উইল রিপ্লেস লাক্সারি ট্যাক্স। তো এটা কিন্তু একটা লাক্সারি ট্যাক্সকে রিপ্লেস করেছে GST। তো কারেক্ট একটা স্টেটমেন্ট পেলাম অপশন এ। অপশন বিতে বলেছে ইট ইজ অ্যান ইনডিরেক্ট ট্যাক্স। তো এটা একটা ইনডিরেক্ট ট্যাক্স, ডিরেক্টলি কিন্তু এটাকে পে করতে হয় না, যে কোনো গুডস এবং সার্ভিসের মধ্যে এটা ইনক্লুড করা থাকে। তো অপশন বিও আমাদের একটি ট্রু স্টেটমেন্ট পেলাম। অপশন সিতে রয়েছে ইট ইজ এ প্রোগ্রেসিভ ট্যাক্সেশন। তো এটা কিন্তু একটা প্রোগ্রেসিভ ট্যাক্সেশন নয়। প্রোগ্রেসিভ ট্যাক্সেশন আমরা সেটাই বলবো যখন তোমার ইনকামের ওপর ট্যাক্স কিন্তু বৃদ্ধি পাবে, তাকে আমরা বলবো প্রোগ্রেসিভ ট্যাক্সেশন। কিন্তু GSTর ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। যে কোনো জিনিস তুমি সে লো ইনকাম হোক, হাই ইনকাম হোক, মডারেট হোক,
প্রত্যেকের জন্য কিন্তু কোনো একটা জিনিসের যে জিএসটি তার পরিমাণ সেম হয়। তো যেহেতু ইনক্রিজ হচ্ছে না, তাই জন্য এটা প্রোগ্রেসিভ ট্যাক্সেশন হবে না। তো অবশ্যই আমরা পেলাম একটা ইনকারেক্ট স্টেটমেন্ট আমাদের অপশন নাম্বার সি। এবং অপশন ডিতে রয়েছে ইট উইল রিপ্লেস মাল্টিপল ট্যাক্সেস অন এ প্রোডাক্ট অর সার্ভিস। তো কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিসের ওপর মাল্টিপল অনেকগুলো ট্যাক্সকে কিন্তু রিপ্লেস করেছে একসাথে জিএসটি। তো অপশন ডিও আমাদের একটি ট্রু স্টেটমেন্ট রয়েছে। নট ট্রু বললে অবশ্যই আমরা অপশন সি করব। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 15। দ্য প্রেজেন্স অফ ফ্রি ড্যাশ ইন এ সাবস্ট্যান্স মেক্স ইট এ কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো কোনো একটা সাবস্টেন্স বা পদার্থে মুক্ত ড্যাশের উপস্থিতি একটি বিদ্যুতের পরিবাহী করে তোলে। তো কোনো একটা জিনিসের মধ্যে, কোনো একটা সাবস্টেন্সের মধ্যে কার প্রেজেন্স থাকলে, ফ্রি প্রেজেন্স থাকলে সেটাকে ইলেকট্রিসিটির কন্ডাক্টর বানাবে। তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি। ফ্রি ইলেকট্রনের প্রেজেন্সের কারণে কিন্তু সেটা কন্ডাক্টরে পরিণত হবে। তো অপশন নাম্বার 15 আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 15। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 16। ম্যাচ দ্য ফলোয়িং। একটা ম্যাচ দেওয়া রয়েছে। তো 4 জন প্লেয়ারের নাম দেওয়া রয়েছে এবং 4টি স্পোর্টসের নাম দেওয়া আছে। প্রথমে আমাদের রয়েছে জিতু রায়। জিতু রায় রয়েছেন একজন ইন্ডিয়ান শুটার। তো তিনি শুটিংয়ের সঙ্গে যুক্ত। দীপা কর্মকার তোমরা প্রত্যেকেই জানো, জিমন্যাস্টিক্সের সঙ্গে যুক্ত। পিভি সিন্ধু আমাদের অবশ্যই ব্যাডমিন্টন প্লেয়ার। এবং সাক্ষী মালিক তিনি কিন্তু একজন রেসলার। তো এই আমাদের হয়ে গেল ম্যাচ। জিতু রায় শুটার, অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আমরা পেলাম দীপা কর্মকার। পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত এবং আমাদের সাক্ষী মালিক তিনি কিন্তু রেসলিংয়ের সঙ্গে যুক্ত, তিনি একজন রেসলার। তো এই আমাদের ছবিগুলো দেখে নাও একটু। সাক্ষী মালিক রেসলার, পিভি সিন্ধু আমরা পেলাম ব্যাডমিন্টন প্লেয়ার, ঠিক আছে। দীপা কর্মকার আমরা কিন্তু পেলাম জিমন্যাস্ট এবং আমাদের শুটার কিন্তু হয়ে গেল জিতু রায়। নেক্সট আমরা দেখে নেব পরের প্রশ্ন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 17। নীতা আম্বানি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু জয়েন ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল মেম্বার। তো নীতা আম্বানি প্রথম ভারতীয় মহিলা হলেন যিনি কোন কমিটি বা কোন অ্যাসোসিয়েশনের একজন ব্যক্তিগত সদস্য হিসেবে, ইন্ডিভিজুয়াল মেম্বার হিসেবে জয়েন করেছেন। তো সঠিক উত্তর আমরা করব ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ঠিক আছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কিন্তু প্রথম ভারতীয় মহিলা মেম্বার হিসেবে কিন্তু নীতা আম্বানি জয়েন করেছেন। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 17। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 18। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য অলিম্পিক অর্ডার ফর আওয়ার স্ট্যান্ডিং সার্ভিস ফর এটা আউটস্ট্যান্ডিং হবে, ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস টু দ্য অলিম্পিক মুভমেন্ট ইন দ্য প্যারিস অলিম্পিক। তো এই প্রশ্নটাও কিন্তু 2020 সালে সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স মতো ছিল, কিন্তু আমরা এখানে কিন্তু আপডেট করে পড়ব যে প্যারিস অলিম্পিকে কাকে অলিম্পিক অর্ডার যে সম্মান সেখানে সম্মানিত করা হয়েছে। তো ভারতবর্ষের শুটার অভিনব বিন্দ্রাকে কিন্তু এই সম্মানে সম্মানিত করা হয়েছে। তো অপশন নাম্বার ডি আমরা সঠিক উত্তর করব অভিনব বিন্দ্রা। তো অভিনব বিন্দ্রা তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে গোল্ড মেডেল জেতেন। তো কত সালে জেতেন সেটা তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 19। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট শেয়ার অ্যান ইন্টারন্যাশনাল বর্ডার। তো নিজের কোন রাজ্য, ভারতবর্ষের কোন রাজ্য কোনো ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করেনি। ওয়েস্ট বেঙ্গলের সাথে তো অবশ্যই আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটানের রয়েছে। হরিয়ানা এটা কিন্তু আমাদের একটা এমন রাজ্য যার সাথে কিন্তু কোনো রকমের কোনো ইন্টারন্যাশনাল যে বর্ডার সেটা কিন্তু শেয়ার করেনি, কারণ এর চারপাশে কিন্তু আমাদের ভারতীয় রাজ্যরাই রয়েছে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। হিমাচল প্রদেশের সঙ্গে চায়নার বর্ডার রয়েছে এবং পাঞ্জাবের সাথে তো অবশ্যই পাকিস্তানের বর্ডার রয়েছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 19। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 20। আমাদের আরেকটি ম্যাচ দ্য ফলোয়িং দেওয়া রয়েছে। তো 4 জন অথরের নাম দেওয়া আছে এবং 4টি বইয়ের নাম দেওয়া আছে। তো দেখে নিই আমরা কি বলেছে। তো এক্ষেত্রে মিলিয়েই দেওয়া আছে। আব্দুল কালাম দ্য লাইফ ট্রি এই বইটি লিখেছিলেন। নন্দন নীলেকানি তার লেখা বই ইমাজিন ইন্ডিয়া। মুলকরাজ আনন্দ তার লেখা বই আনটাচেবল। এবং নন্দন নীলেকানি এবং ভাইরাল শাহ ওনাদের দুজনের মিলিতভাবে কিন্তু লিখেছেন
রিবুটিং ইন্ডিয়া, রিয়ালাইজিং এ বিলিয়ন অ্যাসপিরেশন। তো এই হলো আমাদের ম্যাচ, প্রত্যেকটা মিলিয়েই দেওয়া আছে, এটাও দেখে নেবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের আরআরবি এনটিপিসি 2020 সালে কিন্তু এসেছিল। ঠিক আছে, তো আমরা ছবিটা একটু যদি দেখে নিই। আমাদের এপিজে আব্দুল কালামের রয়েছে লাইফ ট্রিম, মুল্ক রাজ আনন্দের রয়েছে আনটাচেবল। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে ইমাজিন ইন্ডিয়া, নন্দন নীলেকানে, এবং রিবুটিং ইন্ডিয়া কিন্তু নন্দন নীলেকানে এবং ভাইরাল শাহ। হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 20। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 21। দ্য মিনিমাম এজ লিমিট প্রেসক্রাইবড ফর অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর অফ এ স্টেট ইন ইন্ডিয়া। তো ভারতবর্ষে আমাদের প্রত্যেকটা স্টেটে কিন্তু গভর্নর রয়েছেন। তো সেই গভর্নর হওয়ার জন্য একটা মিনিমাম এজ লিমিট দেওয়া রয়েছে, সেটা কত? তো গভর্নরের যে কোয়ালিফিকেশন সেটা আমরা পাবো আর্টিকেল 157-তে। তো 157-তে আমাদের গভর্নর হওয়ার জন্য কী কী কোয়ালিফিকেশন লাগে সেখানে বলা হয়েছে। ভারতবর্ষের সিটিজেন হতে হবে তাকে, এবং তার এজ কিন্তু মিনিমাম 35 হতে হবে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 21। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 22। হু ইজ দ্য 26th গভর্নর অফ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাঙ্ক, হাইয়েস্ট ব্যাঙ্ক। তো এই যে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার 26তম গভর্নর হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছেন? তো এটাও কিন্তু সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আপডেট করে দেওয়া আছে। 26তম গভর্নর বললে অবশ্যই হয়ে যাবে আমাদের সঞ্জয় মালহোত্রা। তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। 26 গভর্নর অফ আরবিআই আমরা পেলাম সঞ্জয় মালহোত্রা। অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। অপশানেতে রয়েছে কে সঞ্জয় মূর্তি, তিনি বর্তমানে ভারতবর্ষের ক্যাগ হিসেবে রয়েছেন। এম খানউইলকার, তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের লোকপাল হিসেবে রয়েছেন। এবং সতীশ কুমার আমাদের রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো অপশন বি, সঞ্জয় মালহোত্রা। নেক্সট কোশ্চেন আমরা করব, এই আমাদের হয়ে গেল সঞ্জয় মালহোত্রা আরবিআইয়ের 26তম গভর্নর। তো নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 23। GSAT-18 launched by India in October 2016 was essentially a dash satellite। তো GSAT-18 এটা কোন ধরনের স্যাটেলাইট, যাকে 2016 সালের অক্টোবরে কিন্তু লঞ্চ করা হয়? তো সঠিক উত্তর আমরা করব কমিউনিকেশন স্যাটেলাইট। অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 23। নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 24। দ্য টার্ম যোজুর ইন যজুর্বেদ মিনস। তো যজুর্বেদে যোজুর এই শব্দটির অর্থ কী? তো আমাদের 4টি বেদ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে গিয়ে যজুর্বেদ, থার্ড বেদ আমরা বলবো। বেদ ত্রয়ীর মধ্যেও এটা রয়েছে। তো এই যোজুর শব্দটির অর্থ কী? যোজুর শব্দটির অর্থ কিন্তু রয়েছে আমাদের স্যাক্রিফাইস বা ত্যাগ। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 24। নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 25। দ্য এন্ডেঞ্জার্ড এশিয়াটিক লায়ন্স আর ফাউন্ড ইন। তো যে এশিয়াটিক লায়ন্স রয়েছে সেটা ভারতবর্ষের কোথায় পাওয়া যায়? তোমরা প্রত্যেকেই জানো, গুজরাটের যে গির ন্যাশনাল পার্ক রয়েছে সেখানে আমরা কিন্তু পাবো এশিয়াটিক লায়ন্স। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, যেটা একটা এন্ডেঞ্জার্ড টাইপের কিন্তু প্রাণী রয়েছে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 26। হুইচ ওয়াজ দ্য নেম অফ দ্য লুনার মিশন দ্যাট ল্যান্ডেড হিউম্যানস অন দ্য মুন। তো চাঁদে মানুষকে ল্যান্ড করিয়েছিল কোন লুনার মিশন, তার নাম কি তোমাকে বলতে হবে। তো প্রথমে আছে লুনোখোদ 1, অপশন বিতে রয়েছে অ্যাপেলো 1, অপশন সি আমাদের সঠিক উত্তর হবে অ্যাপেলো 11 কিন্তু সেই লুনার মিশনের নাম ছিল, যেটা কিন্তু প্রথমবার 1969-এ 1969 সালে প্রথমবারের জন্য কিন্তু এই অ্যাপেলো 11 যে লুনার মিশন সেটা কিন্তু চাঁদের মাটিতে ল্যান্ড করে এবং প্রথম মানুষ হিসেবে কিন্তু নীল আর্মস্ট্রংকে চাঁদে পৌঁছে দেয়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 26। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 27। দ্য হাইয়েস্ট পিক অফ সাউদার্ন ইন্ডিয়া ইজ। তো ভারতবর্ষের হাইয়েস্ট পিক তোমরা প্রত্যেকেই জানো কেটু রয়েছে, এবং যদি জিজ্ঞেস করা হয় সাউদার্ন ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, কারণ কেটু তো আমাদের নর্দার্ন ইন্ডিয়াতে রয়েছে, তো সাউদার্ন ইন্ডিয়া বললে কিন্তু আমরা করব আনাইমুদি। ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাটের একদম যে নিচের পোর্শনে রয়েছে আমাদের আনাইমালাই পর্বত, তো সেই আনাইমালাইয়ের কিন্তু হাইয়েস্ট পিক রয়েছে আনাইমুদি, যেটা সাউদার্ন ইন্ডিয়ার সবথেকে উঁচু পিক। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 27।
দোদাবেতা আমরা পাবো নীলগিরি মাউন্টেনের হাইয়েস্ট পিক। মহেন্দ্রগিরি এবং জিন্দাগাড়া এই দুটো কিন্তু ইস্টার্ন ঘাটের পিক রয়েছে, এবং জিন্দাগাড়া আমরা পাবো ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক। তো এক্ষেত্রে আমাদের সাউদার্ন ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কিন্তু আনাইমুদি হলো অপশন সি। কোশ্চেন নাম্বার 28, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স from the Union Territories in the Lok Sabha as envisaged in the Constitution of India is। তো ভারতবর্ষের সংবিধান অনুযায়ী লোকসভায় ইউটি থেকে কতজন মেম্বার ম্যাক্সিমাম থাকতে পারে, সবগুলো ইউটি মিলিয়ে। তো বর্তমানে আমাদের 8টি ইউটি রয়েছে, তো সেই 8টি ইউটি মিলিয়ে কিন্তু ম্যাক্সিমাম 20 জন মেম্বার থাকতে পারবে লোকসভায়। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 28। এবং বাকি 28টি রাজ্য মিলে আমাদের 530 জন মেম্বার কিন্তু থাকবে লোকসভায়। আর 20 জন যদি আমরা দেখি ইউটিতে, তো টোটাল 550 কিন্তু আমাদের রয়েছে লোকসভার স্ট্রেংথ, তার বেশি কিন্তু লোকসভার মেম্বার হবে না। এর আগে 2 জন থাকতেন অ্যাংলো ইন্ডিয়ান, কিন্তু বর্তমানে 2020 সালে এটা কিন্তু বাতিল করা হয়েছে। বর্তমানে ম্যাক্সিমাম স্ট্রেংথ 550, তার মধ্যে 20 জন কিন্তু থাকবে ইউটি থেকে। তো কোশ্চেন নাম্বার 28 আমাদের ডান। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 29, দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাডাপশন অফ দ্য লায়ন ক্যাপিটাল বিল্ট বাই। তো আমাদের ভারতবর্ষের ন্যাশনাল এমব্লেম বা জাতীয় প্রতীক রয়েছে অশোক চক্র, সেটা অবশ্যই অশোকের তৈরি করা লায়ন ক্যাপিটাল থেকে নেওয়া। তো অপশন সি আমরা সঠিক উত্তর করলাম কোশ্চেন নাম্বার 29। এই আমাদের রয়েছে কিন্তু ন্যাশনাল এমব্লেম। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 30 এবং আজকের শেষ প্রশ্ন, কনভেক্স লেন্স ইউজড ইন হুইচ অফ দ্য ফলোয়িং থিংস। নিচের কোন ক্ষেত্রে কনভেক্স লেন্স ইউজ করা হয়? তো মাইক্রোস্কোপ আমাদের সঠিক উত্তর হবে। মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে লেন্স ব্যবহার করা হয় সেটা কিন্তু কনভেক্স টাইপ। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 30। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে কনকেভ লেন্স আমরা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি। ওকে, তো 30 আমাদের হয়ে গেল এবং আজকের ক্লাসটা আমাদের এই অবধিই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরও 30টা প্রশ্ন নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, বাই।